প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 8 ইতিহাসের আজ আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমলাতন্ত্র সম্পর্কে, যেখানে আমরা জেনেছি কি না অসামরিক শাসন ব্যবস্থার প্রধান হাতিয়ার হিসেবে লর্ড কর্নওয়ালিসের উদ্যোগে গড়ে উঠছে আমলাতন্ত্র, এবং আমলাতন্ত্র কীভাবে ভারতবর্ষে ঔপনিবেশিক শাসন কাঠামোর অন্যতম ভিত্তি ছিল তাও আমরা আলোচনা করেছি, এবং আমলাদের মধ্যে ঐক্যবোধ কীভাবে ভারতবর্ষে ঔপনিবেশিক শাসন কাঠামো পরিচালনায় গুরুত্বপূর্ণ ছিল বা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব তার পরের টুকরো কথা, আইনের শাসন ও আইনের চোখে সমতা, এবং তারপরের টপিক নতুন শিক্ষা, ওইটার কিছুটা অংশ। যাই হোক, শুরু করছি। বইটাকে দেখবে। ঔপনিবেশিক শাসক হিসেবে ব্রিটিশ প্রশাসন ভারতে আইনের শাসনের ধারণা চালু করেছিল। আইনের শাসন কি? আমরা কি জানি, যে কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হোক, সরকার হোক, শাসন ব্যবস্থা হোক, কিছু নীতির ওপর ভিত্তি করে, কিছু শর্তের ওপর ভিত্তি করে বা কিছু আইন অনুসারে তা পরিচালিত হয়। একইভাবে আমরা একটি উদাহরণ দিই। আমরা ধরো ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে, বর্তমান ভারতবর্ষের শাসন ব্যবস্থা কী অনুসারে শাসিত হচ্ছে? ভারতের সংবিধান রয়েছে, ভারতের বিচার ব্যবস্থা রয়েছে, সংবিধানের বিভিন্ন ধারা অনুযায়ী ভারতীয় জনগণের কিছু মৌলিক অধিকার, কিছু মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে। তার বাইরে কেউ যদি কোনো কাজ করে সেটাকে অনৈতিক ঘোষণা করা হয়, এবং আইন অমান্য করার জন্য তাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়। তাহলে দেখা যাচ্ছে যে কিছু নীতির উপর ভিত্তি করে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এই যে আইনের শাসন, এই ধারণা ব্রিটিশ প্রশাসন ভারতে চালু করেছিল। এই ধারণা অনুসারে কি না, এই ধারণা অনুযায়ী বলা হতো আদর্শগতভাবে ঔপনিবেশিক প্রশাসন আইন মেনে কাজ করবে। তাহলে ইংরেজরা ভারতবর্ষে যে শাসন কাঠামো প্রতিষ্ঠিত করেছে, সেই ইংরেজরা তারা ঔপনিবেশিক প্রশাসন বিভিন্ন আইন মেনে চলবে। আইনে শাসক ও শাসিতের সমস্ত অধিকারগুলি স্পষ্টভাবে ব্যাখ্যা করা থাকবে। শাসকরা কী করতে পারবে না, সাধারণ জনগণের কী কী অধিকার রয়েছে সে সম্পর্কে একটা স্পষ্ট নির্দেশনামা সেই আইনে থাকবে। শাসকের খামখেয়ালি ইচ্ছার ওপর শাসন প্রণালী নির্ভর করবে না। যেমন আমরা কি দেখতে পাই, যদি বর্তমান ভারতবর্ষের শাসন কাঠামোয় দেখতে পাই যে যদি কোনো সরকার যার ক্ষমতায় রয়েছে, তারা যদি অন্য কোনো আইন প্রবর্তন করে যেটা জনগণের স্বার্থ বিরোধী, তাহলে আমরা কি দেখতে পাই, সংবিধান অমান্য করার যে প্রচেষ্টা বা সংবিধান অমান্য করা হয়েছে এরকম দাবি করে সুপ্রিম কোর্টে বিভিন্ন আবেদন দাখিল করা হয় বা বিচার করা হয় যে ওই যে পদক্ষেপটা সঠিক কিনা। তাহলে দেখা যাচ্ছে যে শাসক তার নিজের ইচ্ছার মতো শাসন প্রণালী পরিচালনা করতে পারবে না। জনগণের কথা এক্ষেত্রে মাথায় রাখতে হবে। এক কথায় আইনের শাসনের ধারণায় খানিকটা গণতান্ত্রিক প্রশাসনের কথা বলা হয়েছে। আমরা জানি কি যে পৃথিবী জুড়ে বিভিন্ন দেশ রয়েছে যেখানে বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা রয়েছে, কোথাও গণতান্ত্রিক, কোথাও একনায়কতান্ত্রিক, কোথাও আবার রাজতান্ত্রিক। ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। তাহলে সেখানে যে এই যে আইনের শাসনের কথা বলা হচ্ছে, এখানে অনেকটা গণতান্ত্রিক প্রশাসনের কথা বলা হচ্ছে, যেখানে জনগণের স্বার্থের দিকে লক্ষ্য রেখে নীতি নির্ধারণ করবে সরকার, কিন্তু কার্যত তার বাস্তব রূপ দেখা যায়নি বা বাস্তবে তার অন্যতা হয়েছিল। দেখা যায় যে আদালতের দেওয়া আইনের ব্যাখ্যা মোতাবেক ঔপনিবেশিক প্রশাসন কাজ করত। আদালত যা ব্যাখ্যা দিত বা যে আইনের কথা বলতো তা অনুসারেই ঔপনিবেশিক প্রশাসন শাসন কাঠামো পরিচালনা করত। সেই ব্যাখ্যাগুলি স্বাভাবিকভাবেই শাসকের স্বার্থ সুরক্ষিত করার উদ্দেশ্যেই পরিচালিত হতো। আমরা বারবার ধরেই এটা বলেছি ক্লাসে যে ব্রিটিশরা ভারতবর্ষে যে শাসন কাঠামো পরিচালনা করছে তার মূল উদ্দেশ্য ছিল
নিজেদের মুনাফা বাড়িয়ে তোলা, তাই তো? সেক্ষেত্রে তারা যে আইনগুলো করছে, সে আইনগুলো স্বাভাবিকভাবে তাদের স্বার্থেই তৈরি করা হবে। ফলে আইনের শাসনের আদর্শের মধ্যে নিহিত গণতান্ত্রিক প্রশাসনও বাস্তবায়িত হওয়া সম্ভব ছিল না। আইনের শাসনে যেখানে বলা হচ্ছে যে গণতান্ত্রিক অধিকার রক্ষা করা হবে সাধারণ মানুষের, বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কিছু দিক ফুটে উঠবে আইনের শাসন ব্যবস্থায়, সেটাই কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটছে না। এরপরের দেখো যে আইনের চোখে সমতা, এই ধারণা কি? আইনের চোখে সমতা বলতে বোঝায় যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার, বা আইনের চোখে সবাই সমান। হিন্দুদের ক্ষেত্রে এক ধরনের আইন হবে, মুসলিমদের ক্ষেত্রে এক ধরনের আইন হবে, এছাড়া অন্য জাতির ক্ষেত্রে আলাদা, আরেক জাতির ক্ষেত্রে আলাদা, এরকম নয়। ভারতীয়দের ক্ষেত্রে, ইউরোপীয়দের ক্ষেত্রে, হিন্দু হোক বা মুসলিম হোক, সবার ক্ষেত্রে আইন সমান। যিনি ধনী তার ক্ষেত্রেও একই আইন, আবার যিনি গরিব তার ক্ষেত্রেও একই আইন থাকবে। এটাই হচ্ছে আইনের চোখে সমতা, অর্থাৎ জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষই সমান, বা আইনের চোখে তারা একই রকমের। কিন্তু বাস্তবে সেক্ষেত্রেও ব্যতিক্রম ছিল, সেটাও মেনে চলা হয়নি ঔপনিবেশিক শাসনকালে। ইউরোপীয় ব্যক্তিদের বিচারের জন্য আলাদা আইন ও আদালত ছিল। তাছাড়া বাস্তবে আদালত কেন্দ্রিক বিচার ব্যবস্থা ব্যয়বহুল হয়ে পড়েছিল। কী বলা হচ্ছে না, ইউরোপীয় ব্যক্তিদের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে আলাদা আইন আদালত ছিল। সেখানে স্বাভাবিকভাবে কী দেখা যায়, যেহেতু ঔপনিবেশিক প্রশাসন তাদের স্বার্থে পরিচালিত হচ্ছে, তাই কোনো গুরুতর অপরাধ করলেও ইউরোপীয়রা অনেক কম সাজা পেত। কিন্তু ভারতীয়রা তারা ক্ষুদ্র পাপেও বা ছোট দোষ করলেও তাদের অনেক বেশি বড় শাস্তি পেতে হতো। তারা বিচার ব্যবস্থায় বিচার ব্যবস্থার সুফলও ভোগ করতে পারতো না, বা তাদের ক্ষেত্রে সঠিক বিচারও করা হতো না, কারণ আইনের ক্ষেত্রে বা বিচার ব্যবস্থার ক্ষেত্রে অনেক অর্থ খরচ হতে থাকে ওই সময়। আইনের শাসন এবং আইনের চোখে সমতা, এই দুটো থেকে 2 নম্বর বা 3 নম্বরের টিকা বা ছোটো কোশ্চেন আসতে পারে। এর পরের টপিক রয়েছে নতুন শিক্ষা। এখানে আমি বলে নিই, আমি দেখলাম যে ভারতবর্ষে যে নতুন শিক্ষা অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটেছিল, সেখানে দেখা যায় যে মূলত 3টে উদ্যোগ ছিল। বেসরকারি উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার হয়, খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে, আবার সরকারি উদ্যোগে। তোমাদের টেক্সট বইতে আশা করি খেয়াল করেছো বা দেখবে বইতে, যে ঘটানো ক্রমগুলো একসঙ্গে নেই বা ধারাবাহিকভাবে নেই, তাই বুঝতে হয়তো একটু অসুবিধা হবে। তাই আমি আজকের ক্লাসে নতুন শিক্ষার মূল বিষয়টা নিয়ে ধারাবাহিকভাবে যেটা রয়েছে সেটা আলোচনা করব। পরের দিন টেক্সট বই দেখে লাইন বাই লাইন আলোচনা করা হবে। নতুন শিক্ষায় কী বলা হচ্ছে না, নতুন শিক্ষা এই টার্মটা যখন আমরা ইউজ করছি, তাহলে বলতে হবে যে পুরনো শিক্ষাও ছিল, বা 2 ধরনের শিক্ষার কথা বলা হচ্ছে, যে ইংরেজ শাসনের আগে কীরকম শিক্ষা ব্যবস্থা ছিল, পরবর্তী সময় কী ধরনের শিক্ষা ব্যবস্থা হচ্ছে, এই বিষয়। ইংরেজরা আসার পূর্বে হিন্দুরা মূলত সংস্কৃত শিক্ষা লাভ করত, মুসলিমরা ফার্সি এবং আরবি ভাষায় শিক্ষা লাভ করত। হিন্দুরা পাঠশালা, টোলে পড়াশোনা করত, মুসলিমরা মক্তব, মাদ্রাসায়। তাদের কোনো সুনির্দিষ্ট পাঠ্যক্রম ছিল না, মূলত অক্ষর জ্ঞান, হিসাব কষা, বিভিন্ন ধর্মীয় সাহিত্য নিয়ে আলোচনা ছিল তৎকালীন শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা এসব সম্পর্কে কোনো আলোচনা হতো না, বা পাঠ্যক্রমের মধ্যে এগুলো ছিল না। কিন্তু ইংরেজরা যখন ভারতে এলো, তারা ভারতের সংস্কৃতির সঙ্গে, ভারতের শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত ছিল না। তাই প্রথম দিকের ইংরেজ শাসকরা ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতির দিকেই লক্ষ্য দিয়েছিল। দেখা যায় যে ইউরোপে ছাপাখানার বিস্তার ঘটেছে, তার সূত্র ধরে বিভিন্ন গ্রন্থ মুদ্রিত হচ্ছে, বাইবেল অনুবাদ করা হচ্ছে
পৃথিবীতে বিভিন্ন ভাষায়। একইভাবে বিভিন্ন ভারতীয় ভাষায়ও বাইবেলের অনুবাদ হয়। আমরা জানি কি যে ভারতে যখন পাশ্চাত্য শিক্ষা বিস্তার করছে তার পিছনে খ্রিস্টান মিশনারিদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিভাবে না, খ্রিস্টান মিশনারিরা ভারতে এসেছিল তাদের ধর্ম প্রচার করতে বা অন্য ধর্মের মানুষদের খ্রিস্টান ধর্ম গ্রহণে উৎসাহিত করার জন্য, কিন্তু তাদের ভারতীয় ভাষা সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণা ছিল না। তাই তারা প্রথমে চাইছিল যে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার করতে, যাতে ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজির সঙ্গে সড়গড় হয় এবং তারা বাইবেলের মূল বিষয় উপলব্ধি করতে পারে। তাই খ্রিস্টান মিশনারিরা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিল। ওই সময় দেখা যায় লর্ড ওয়ারেন হেস্টিংস তিনি কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন কলকাতায়। তার উদ্দেশ্য ছিল কি? তার উদ্দেশ্য ছিল আরবি ও ফার্সি ভাষার চর্চার উন্নতি করা। এর পরবর্তী সময়ে স্যার উইলিয়াম জোন্স তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করলেন। উদ্দেশ্য ছিল প্রাচীন ভারতীয় সাহিত্যগুলো বা প্রাচীন ভারতীয় যে মহাকাব্য রয়েছে সেগুলির অনুবাদ করা বিভিন্ন ভারতীয় ভাষায়, ভারতীয় ভাষায় রয়েছে সেগুলোকে ইংরেজি ভাষায় অনুবাদ করা। এর মধ্যে দিয়ে কী হবে না, সুশিক্ষিত ভারতীয় সমাজ এবং ইংরেজদের মধ্যে একটা মেলবন্ধন গড়ে উঠবে, যার মধ্যে দিয়ে ভারতবর্ষে ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা তা আরও সুদৃঢ় হবে। এইভাবে দেখা যায় ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে উঠছে 1800 খ্রিস্টাব্দে, মূলত আমলাদের প্রশিক্ষণের জন্য। আবার শ্রীরামপুর মিশন, যারা মূলত খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়ে ভারতে এসেছিল, তাদের উদ্যোগেও ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার লক্ষ্য করা যায়। উইলিয়াম কেরি ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করছে। তিনি বিভিন্ন ভারতীয় যে মহাকাব্য রয়েছে সেগুলির ইংরেজি অনুবাদ করছেন। এই বিষয়গুলো রয়েছে, কিন্তু এটা ছিল মূলত খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে। কিন্তু এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে 1817 খ্রিস্টাব্দে গড়ে উঠছে হিন্দু কলেজ, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যার বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। আবার 1857 খ্রিস্টাব্দে গড়ে উঠছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু ভারতের এই যে নতুন শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে, এর সর্বপ্রথম উদ্যোগ লক্ষ্য করা যায় 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট বা সনদ আইনে, যেখানে প্রথম বলা হয়েছিল যে ঔপনিবেশিক প্রশাসন ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বা গণশিক্ষার জন্য 1 লক্ষ টাকা ব্যয় করবে। কিন্তু এই 1 লক্ষ টাকা শিক্ষা ব্যবস্থার কোন খাতে ব্যয় করা হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না। ফলে এই টাকা কোন খাতে ব্যয় করা হবে তা নিয়ে দুটো গোষ্ঠী গড়ে উঠল এবং তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটল। একটা গোষ্ঠী প্রাচ্যবাদী নামে পরিচিত, আর একটা গোষ্ঠী পাশ্চাত্যবাদী নামে পরিচিত। প্রাচ্যবাদীরা চাইছিলেন কি না, ভারতীয় বা প্রাচ্য শিক্ষার ক্ষেত্রেই বা ভারতীয় সাহিত্য, দর্শন, মহাকাব্য, এই যে তাদের যে শিক্ষা ব্যবস্থার বিষয়, এই শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এই অর্থটা ব্যয় করা হোক, এই 1 লক্ষ টাকা ব্যয় করা হোক। কিন্তু আবার পাশ্চাত্যবাদীরা কী চাইছিলেন? তারা চাইছিলেন যে যেহেতু ইংরেজি আন্তর্জাতিক ভাষা বা পাশ্চাত্য শিক্ষা প্রাচ্য শিক্ষার থেকে অনেক বেশি উন্নত, তাই ওই 1 লক্ষ টাকা যেন পাশ্চাত্য শিক্ষার পেছনে ব্যয় করা হয়। যাই হোক, এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হলো। 1823 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তিনি একটি চিঠি লিখলেন তৎকালীন বড়লাট লর্ড আমহার্স্টকে, যেটা রামমোহনের স্মারকলিপি নামে পরিচিত। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠন করা হলো এই দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য, যার সভাপতি হলেন টমাস ব্যাবিংটন মেকলে। তিনি 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি ঘোষণা করলেন বা একটি সুপারিশ করলেন, যা মেকলে মিটিং নামে পরিচিত। সেখানে তিনি কি বললেন না, তিনি বললেন যে ঔপনিবেশিক প্রশাসনের উচিত একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে তোলা, যারা রক্তে বর্ণে ভারতীয় হলেও রুচি, আদর্শ, নৈতিক দিক থেকে ইংরেজদের মতো হবে এবং
তারা ভারতীয় ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অন্যতম কাঠামো হয়ে উঠবে। এছাড়া তিনি আর কি বললেন? তিনি বললেন যে ভারতবর্ষে যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষার মধ্য দিয়ে শিক্ষাদানের চেষ্টা করছে, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন বন্ধ করে দেওয়া হোক। একই সঙ্গে তিনি সংস্কৃত কলেজ বন্ধ করার সুপারিশ করলেন। আবার এর ফলে কী হলো না, মেকলের বাগ্মিতায় তৎকালীন যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি মুগ্ধ হলেন এবং তিনি পাশ্চাত্য শিক্ষার পক্ষেই মত জ্ঞাপন করলেন। এক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতি গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজরা চাইছিল না ভারতীয়দের শিক্ষার জন্য বেশি অর্থ ব্যয় করতে। তাই তারা ইংরেজরা ফিল্ট্রেশন নীতি নিয়েছিল বা চুঁইয়ে পড়া নীতি, যেখানে কি বলা হচ্ছে না, কলসিতে জল রাখলে যেমন জল চুঁইয়ে চুঁইয়ে নিচের দিকে চলে আসে, একইভাবে যদি পাশ্চাত্য শিক্ষা ভারতের উচ্চবিত্ত মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, তাদের মধ্যে দিয়ে ধীরে ধীরে তাদের নিচের স্তরের অর্থাৎ নিম্নবিত্তরা শিক্ষিত হয়ে উঠবে এবং অল্প খরচে একটা সমাজকে শিক্ষিত করে তোলা সম্ভব হবে। এই উদ্দেশ্য নিয়ে চুঁইয়ে পড়া নীতি নেওয়া হলো বা ইংরেজি শিক্ষাকে সরকারের শিক্ষানীতির মাধ্যম হিসেবে ঘোষণা করা হলো। এরপর দেখা যাচ্ছে যে কাউন্সিল অফ এডুকেশন গঠন করা হচ্ছে 1842 খ্রিস্টাব্দে। 1846 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ তিনি ঘোষণা করলেন কি? তিনি ঘোষণা করলেন যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে তাদের সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে ভারতীয়দের মধ্যে আরও আগ্রহ জন্মালো। এরপর দেখা যায় যে 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ বা উডের প্রতিবেদন প্রকাশ হলো। বোর্ড অফ কন্ট্রোল, ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড তিনি ভারতের শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত একটা প্রতিবেদন পেশ করলেন, যেখানে তিনি কয়েকটি সুপারিশ করলেন। যে সুপারিশে বলা হলো যে ভারতবর্ষের 3টি অঞ্চলে, যে 3টি প্রেসিডেন্সি অঞ্চল রয়েছে, সেখানে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। এছাড়া শিক্ষার কাঠামোর আমূল পরিবর্তন করা হোক। আরও কী বললেন তিনি? না, শিক্ষক শিক্ষণের ব্যবস্থা, দুস্থ ছাত্রদের বৃত্তিদানের ব্যবস্থা, আরও বেশি সংখ্যক প্রাথমিক স্কুল কলেজ গড়ে তোলার কথা তিনি সুপারিশ করলেন। উডের ডেসপ্যাচের সুপারিশ অনুসারে 1857 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি কলকাতায় গড়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, বোম্বাইতে বোম্বাই বিশ্ববিদ্যালয়। দেখা যায় যে এই যে নতুন শিক্ষা বা ভারতবর্ষে যে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন ঘটছে, এর মূল উদ্দেশ্য কী ছিল? যে ভারতবর্ষে একটা শিক্ষিত শ্রেণী তৈরি করা, যারা ইংরেজদের প্রশাসনিক কাঠামোয় তাদের সহযোগিতা করবে। ইংরেজরা ভারতবর্ষে শাসন করছে, তাই তাদের মূল উদ্দেশ্য নিজেদের স্বার্থ সিদ্ধি করা। পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের মধ্য দিয়ে ভারতীয়দের প্রকৃত শিক্ষিত করার উদ্দেশ্য কিন্তু তাদের ছিল না। তাদের উদ্দেশ্য ছিল তাদের অনুগত একটা গোষ্ঠী গড়ে তোলা, যারা তাদের প্রশাসনিক ক্ষেত্রে সহযোগিতা করবে। আর কি দেখা যাচ্ছে না, এই যে ইংরেজি শিক্ষা প্রবর্তনের চেষ্টা করা হচ্ছে, এই যে বললাম ফিল্ট্রেশন থিওরি সমাজের উচ্চবিত্ত মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ফলে এই যে শিক্ষা ব্যবস্থা এর কোনো গণমুখী চরিত্র ছিল না, অর্থাৎ কিছু সংখ্যক মানুষের মধ্যে এই শিক্ষা ব্যবস্থা সীমিত ছিল। ফলে দেখা যায় যে বেশি সংখ্যক মানুষ এর দ্বারা উপকৃত হয়নি। যাই হোক, এটাই হচ্ছে এই নতুন শিক্ষা বিষয়ের মূল টপিক। যেহেতু সালগুলো ধারাবাহিকভাবে নেই, তাই আমি আজকে সাধারণভাবে একটু আলোচনা করলাম। পরের দিন টেক্সট বই ধরে লাইন বাই লাইন করে আলোচনা করব।